Assalamu alaikum. Hello viewers. Welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজটি খুবই ইন্টারেস্টিং। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের সিন প্যাসেজটি কোন প্রসঙ্গে বলা হয়েছে। আগে আমরা প্রথম লাইনটি পড়ে নিই। বলা হয়েছে রিড দ্য প্যাসেজ। এই প্যাসেজটি পড়ার জন্য বলা হয়েছে। তারপর অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ভ্যালু 1 and 2। তার মানে বলা হয়েছে আমাদের এই প্যাসেজটি পড়ার জন্য এবং পরে আমাদের 1 নং এবং 2 নং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ঠিক সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের এই প্যাসেজের আলোকে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের প্রথম লাইনে বলা হয়েছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে ট্যালেন্টেড অর্থ হচ্ছে মেধাবী। মোস্ট ট্যালেন্টেড মানে অধিকতর মেধাবী। তারপর বলা হয়েছে ফিল্ম মেকার মানে হলো চলচ্চিত্র নির্মাতা। আর এখানে বলা হয়েছে কি জহির রায়হান। আর যেই মানুষের সম্পর্কে আমরা আজকে জানবো সেই মানুষটার নাম হচ্ছে জহির রায়হান। উনি হলেন বাংলাদেশের কি অনেকগুলো ফিল্ম মেকার বা চলচ্চিত্র নির্মাতাদের মাঝখান থেকে উনি কি মোস্ট ট্যালেন্টেড অধিকতর কি মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা। তার মানে ভিউয়ার্স, আমরা এখন আজকে পড়ব জহির রায়হানকে নিয়ে এবং তার সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানব। লক্ষ্য করুন কি বলা হয়েছে হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দ্য ভিলেজ মজিপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তার মানে ভিউয়ার্স, জহির রায়হান যিনি বাংলাদেশে একজন মোস্ট ট্যালেন্টেড একজন ফিল্ম মেকার্স, তিনি জন্মগ্রহণ করেছিলেন মজিপুর গ্রামে। আর জেলা হচ্ছে ফেনী জেলার মজিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন 1935 সালের অগস্ট মাসের 19 তারিখে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে ওয়ার্কার মানে কর্মী, অ্যাক্টিভ ওয়ার্কার মানে কি সক্রিয় কর্মী। তারপর বলা হয়েছে কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হচ্ছে ভাষা আন্দোলন। তার মানে ভিউয়ার্স, তিনি ফিল্ম মেকার শুধু নয়, চলচ্চিত্র নির্মাতাও নয়, তিনি কি চলচ্চিত্র নির্মাতা ছাড়াও তিনি কি ছিলেন একজন হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার। তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। কোথায় অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন একজন কে জহির রায়হান। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952. Despite a ban on such activities imposed by the authorities. তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি এখানে হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস। সে ছিল 10 জন ছাত্রের মধ্যে একজন যে কিনা কি করেছিল টু গো আউট ইন আ প্রসেশন, যে কিনা 1952 সালের 21শে ফেব্রুয়ারির দিন তিনি কি করেছিলেন ব্যান মানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি মিছিলে জয়েন করেছিলেন। আর এখানে কি বলা হয়েছে প্রসেশন অর্থ হচ্ছে মিছিল, ডেসপাইট সত্ত্বেও, ব্যান মানে কি নিষেধাজ্ঞা। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি উনি 10 জন ছাত্রের মাঝখানে এমন একজন ছাত্র ছিলেন যে কিনা কি নিষেধাজ্ঞা মানে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তিনি 1952 সালের 21শে ফেব্রুয়ারির দিন তিনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তারপর দেখি আমরা এখানে কি পাওয়া যায়। অ্যাজ এ রেজাল্ট ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ট্যাকেন টু প্রিজন। এবং আর সেই প্রেক্ষিতে উনি যখন মিছিলে অংশগ্রহণ করেছিলেন ঠিক তার মানে জহির রায়হানকে এবং তার সাথে আরও কয়েকজন ছিলেন তাদেরকে কি মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, জহির রায়হান সহ কয়েকজনকে কি করা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল এবং কি করা হয়েছিল টেকেন টু প্রিজন। এখানে প্রিজন মানে হচ্ছে কারাগার এবং তাদেরকে কারাগারে বা জেলে নেওয়া হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং ঐতিহাসিক সভা অফ আমতলা ঐতিহাসিক সভা 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি যে ঐতিহাসিক একটি সভা বা সম্মেলন হয়েছিল আমতলায়, ঠিক ওই আমতলা সভার মধ্যেও তিনি কি ছিলেন উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969। তার মানে ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি কি ম্যাস মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, আর এখানে কি আছে ম্যাস মুভমেন্ট মানে গণ আন্দোলন। কোন সালে 1969 গণ অভ্যুত্থান যেটাকে বলা হয় গণ আন্দোলন, ঠিক ওই গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে কি ছিলেন তিনি একজন মানে অংশগ্রহণ করেছিলেন।
ইন 1971 সালে হি জয়েন দ্য লিবারেশন ওয়ার। তিনি কি করেছিলেন? জয়েন মানে কি? যুক্ত হওয়া বা নিযুক্ত হওয়া। হি জয়েন দ্য লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। ভিউয়ার্স, জহির রায়হান শুধু ফিল্ম মেকারই ছিলেন না, তিনি একাধারে কি 1952 সালে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন এবং আমতলার যে একটি হিস্টোরিক্যাল যে মিটিং ছিল সেখানে তিনি একজন কর্মী হিসেবে প্রেজেন্ট ছিলেন এবং তিনি কি করেছিলেন? গণ অভ্যুত্থান যেটাকে বলা হয় যে ম্যাস মুভমেন্ট 1969 সালে তিনি সেখানেও কি ছিলেন? অংশগ্রহণ করেছিলেন এবং ইন 1971 এবং 1971 সালে তিনি কি করেছিলেন? হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা যুক্ত হয়েছিলেন। ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবনব্যাপী। তার মানে জহির রায়হানের সারা জীবনব্যাপী তিনি কি করেছিলেন? জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, তিনি একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। আ সোসাইটি দ্যাট, আর ওই সমাজটি যে সমাজে কি that would ensure freedom of speech. ফ্রিডম মানে কি? স্বাধীনতা। এনশিওর মানে নিশ্চিত করা, স্পিচ মানে কথা বলা। তাহলে ভিউয়ার্স, তার মানে হচ্ছে এখানে কি বলা হয়েছে? জহির রায়হান সারা জীবনব্যাপী তার জীবনের সমস্ত সময় জুড়ে তিনি কি করেছিলেন? স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক সমাজের, এবং ওই সমাজ যেই সমাজে তিনি কি করতে যেই সমাজে তিনি দেখতে পাবেন যে মানে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা হবে। He had many dreams about our film industry too. তার মানে শুধু তাই নয়, তিনি আরও স্বপ্ন দেখতেন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে, এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তিনি কি করতেন? স্বপ্ন দেখতেন। He made a legendary film, জীবন থেকে নেওয়া, based on the language movement of 1952. তার মানে ভিউয়ার্স, 1952 সালে জহির রায়হান কি করেছিলেন? একটি লেজেন্ডারি ফিল্ম তৈরি করেছিলেন, মানে বিখ্যাত একটি ফিল্ম তৈরি করেছিলেন। লেজেন্ডারি মানে হচ্ছে বিখ্যাত, ফিল্ম মানে কি? চলচ্চিত্র। তার মানে তিনি কি করেছিলেন? একটি বিখ্যাত চলচ্চিত্র তৈরি করেছিলেন যার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। এবং এই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি যে তৈরি করেছিলেন, এটা কিসের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন? বেস্ট অন মানে ভিত্তি করে কি? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তার মানে 1952 সালের যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ছিল, মানে ভাষা আন্দোলন ছিল, ঠিক ওইটার উপর ডিপেন্ড করে বা ওইটার উপর বেস্ট করে উনি কী করেছিলেন? একটি হি মেড আ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া। তিনি কী করেছিলেন? জীবন থেকে নেওয়া নামে একটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ইট ওয়াজ আ প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট। তার মানে ভিউয়ার্স, জহির রায়হান যে চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন জীবন থেকে নেওয়া, এটা আসলে কেমন ছিল? ইট ওয়াজ এ প্রোটেস্ট। ওয়াজ মানে ছিল, আর প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ। এটা ছিল একটা প্রতিবাদ। কার বিরুদ্ধে? বলা হয়েছে এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। কার বিরুদ্ধে ছিল এটা? দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট, মানে কি? স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কি ছিল? একটা প্রতিবাদ ছিল। এবং এটা কি ছিল? দেন রুলিং আওয়ার কান্ট্রি, যারা আমাদের দেশকে মানে শাসন করতো, ঠিক ওই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কি ছিল? ইট ওয়াজ আ প্রোটেস্ট। এটা ছিল একটা প্রতিবাদ। আশা করি বুঝতে পেরেছেন। The family portrait in that film symbolically represented ইস্ট পাকিস্তান। তার মানে ওই ফিল্মে যে পরিবারটিকে শো করা হয়েছিল, আসলে ওই পরিবারটি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি বা পূর্ব পাকিস্তান প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখানে কি সিম্বলিক্যালি মানে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা এই পেজ থেকে কি জানতে পারলাম? যে জহির রায়হান শুধু কি ছিলেন না, একজন ফিল্ম মেকারই ছিলেন না, তিনি একাধারে কি ছিলেন? একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের, এবং তিনি একজন গণ অভ্যুত্থানের একজন কর্মী ছিলেন, এবং তিনি ছিলেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের একজন অংশীদার। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট who had to go to prison for her conspiracy. ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি কে আছে? অটোক্রেট মানে হচ্ছে স্বৈরাচারী শাসক। তারপর হ্যাড টু গো, যেতে হয়েছিল, টু প্রিজন কারাগার, প্রিজন মানে কি? কারাগার। ফর হার কনস্পারেসি, তার ষড়যন্ত্রের জন্য। এখানে কি? কনস্পারেসি মানে কি? ষড়যন্ত্র। তাহলে কি বলা হয়েছে? দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, তার মানে স্বৈরাচারী শাসকের মাধ্যমে এই ফ্যামিলিটাকে কি করা হয়েছিল? নির্যাতন করা হয়েছিল। হু হ্যাড টু গো টু প্রিজন, যাদেরকে কি করতে হয়েছিল? কারাগারে যেতে হয়েছিল। ফর হার কনস্পারেসি, তার ষড়যন্ত্রের কারণে কি করতে হয়েছিল? তাদেরকে কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়।
In 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় this film, in 1971 this film, এই যে ছবিটা, এই যে চলচ্চিত্রটা, this film was shown outside Bangladesh, তার মানে was shown, show মানে দেখানো, আর এখানে কি বলা হয়েছে, this film was shown, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ স্ট্রাকচার। this film, এই চলচ্চিত্রটি was shown, চলচ্চিত্র কখনো নিজেকে নিজে দেখাতে পারে না, শো করতে পারে না, তাকে কি করতে হয়, শো করতে হয়। তাহলে this film was shown outside Bangladesh, তার মানে এই যে ফিল্মটি বা চলচ্চিত্রটি, এটি কি বাংলাদেশের বাহিরেও কি করা হয়েছিল, প্রদর্শনী করা হয়েছিল বা দেখানো হয়েছিল। Celebrated the filmmakers like Satyajit Ray, Mrinal Sen and Ritik Ghatak appreciated this film. তার মানে কি বলা হয়েছে, celebrated, তার মানে কি বিখ্যাত যে ফিল্ম মেকার্স আছে, মানে চলচ্চিত্র নির্মাতারা আছেন, তারা হচ্ছেন লাইক সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত বা প্রখ্যাত যে চলচ্চিত্র নির্মাতা আছেন তিনি। তারপর মৃণাল সেন অ্যান্ড ঋতিক ঘটক, ওনারা কি ছিলেন, ফিল্ম মেকার ছিলেন। অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম, তার মানে এখানে কি আছে, অ্যাপ্রিসিয়েট মানে কি, প্রশংসা করা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম, তার মানে এই চলচ্চিত্রটি কি করেছিলেন, বিখ্যাত যে ফিল্ম মেকাররা ছিলেন তারা হচ্ছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋতিক ঘটক। ওনারা কি করেছিলেন, এই জহির রায়হানের যে জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্রটি তারা কি করেছিলেন, প্রশংসা করেছিলেন। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, তার মানে হচ্ছে এই ছবি থেকে যে প্রদর্শনী থেকে যে টাকা ইনকাম করা হয়েছিল বা যে টাকা আয় হয়েছিল, ঠিক সবগুলো টাকা তিনি কি দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, তিনি ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে কি করে দিয়েছিলেন, জমা দিয়ে দিয়েছিলেন। বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস মানে হচ্ছে নির্মমতা, পাকিস্তানিদের যে নির্মমতা ছিল এটার উপর বেস্ট করে কি করেছিলেন, স্টপ জেনোসাইড, হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, তার মানে হচ্ছে ভিউয়ার্স, উনি কি করেছিলেন, 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, সেটার নাম হচ্ছিল জীবন থেকে নেওয়া। ঠিক এখানে কি করেছিলেন, বিসাইডস, তাছাড়া হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানিদের যে নির্মমতা বা নৃশংসতা এটার উপর ডকুমেন্টারি একটা তৈরি করেছিলেন, স্টপ জেনোসাইড, তার মানে হচ্ছে এটা হলো একটা ওনার কর্ম, এবং এটা কি করেছিল, হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, তার মানে স্বাধীনতা যুদ্ধের সময় যে আমাদের যে এই পাকিস্তানিদের যে নৃশংসতা, এই নৃশংসতার উপর ভিত্তি করে স্টপ জেনোসাইড তৈরি করা হয়েছিল, এবং এটা হেল্প করেছিল আমাদেরকে বা সাহায্য করেছিল স্বাধীনতা যুদ্ধের যে অনুভূতিটা, সেন্টিমেন্টটা, এটা পুরো বিশ্বে কি মানে তুলে ধরার জন্য এটা সাহায্য করেছিল। অন 30 ডিসেম্বর 1971, 1971 সালে 30 ডিসেম্বর, someone informed Rayhan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaiser. তার মানে ভিউয়ার্স, 1971 সালের 30 ডিসেম্বর, someone inform মানে হচ্ছে জানানো, তার মানে কি বলা হয়েছে, someone informed, কেউ হয়তোবা জানিয়েছিল, কাকে, রায়হানস, জহির রায়হানকে কেউ জানিয়েছিল অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার অ্যাট মিরপুর, মিরপুরের কোথাও একটা জায়গার কথা বলেছিলেন, অ্যাড্রেস দিয়েছিলেন, যে কেউ একজন জানিয়েছিলেন যে মিরপুরের কোথাও কি করেছিলেন, হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, হি মাইট ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তার মানে ভিউয়ার্স, কেউ একজন 1971 সালে 30 ডিসেম্বর জহির রায়হানকে একটি অ্যাড্রেস দিয়েছিল মিরপুরের কোথাও তার ভাইকে খুঁজে পাওয়া যেতে পারে। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, দ্য ফেমাস রাইটার বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, তার মানে হচ্ছে জহির রায়হানের ভাইয়ের নাম ছিল কি, শহীদুল্লাহ কায়সার, উনি কি ছিলেন, দ্য ফেমাস রাইটার, বিখ্যাত একজন লেখক ছিলেন। কেউ একজন 1971 সালে 30 ডিসেম্বর জানিয়েছিলেন যে তোমার ভাইকে তুমি পেতে পারো, মিরপুরে কোথাও একটা জায়গার সন্ধান দিয়েছিলেন বা ইনফর্ম করেছিলেন যে তুমি মিরপুর কোথাও গিয়ে তোমার ভাইকে সেখানে পেতে পারো। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, তার মানে যে মানুষটি, তার মানে কাকে বলা হয়েছে, দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার,
জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সার তিনি কি ছিলেন একজন বিখ্যাত লেখক ছিলেন এবং যে কিনা হারিয়ে গিয়েছিলেন বা মিসিং হয়েছিলেন, হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, যে কিনা 1971 সালে 14 ডিসেম্বর হারিয়ে গিয়েছিলেন। Kaiser was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. তো মানে হচ্ছে এখানে কি বলা হয়েছে, কাইসার শহীদুল্লাহ কাইসার ওয়াজ ক্যাপচার্ড মানে বন্দী করা, ক্যাপচার মানে কি বন্দী করা, আবদ্ধ করা। তাহলে কি বলা হয়েছে, কাইসার ওয়াজ ক্যাপচার্ড, শহীদুল্লাহ কায়সারকে কি করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, অ্যান্ড কিল্ড এবং হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের দ্বারা, সেনাবাহিনীদের দ্বারা কি করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল এবং বন্দী করা হয়েছিল। এবং দ্য লোকাল কোলাবোরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, তার মানে কি করা হয়েছিল, এখানে কোলাবোরেটর্স মানে হচ্ছে দালাল, and the local collaborators during the last days of the war, তার মানে collaborators মানে হচ্ছে দালাল, তার মানে স্থানীয় দালালরা এবং পাকিস্তানি আর্মি কি করেছিল, শহীদুল্লাহ কায়সারকে বন্দী করেছিল এবং হত্যা করেছিল। Accordingly, Rayhan left home to get his brother back, but he never returned. আর ঠিক ওই সময় কি করেছিলেন, জহির রায়হান ঘর বাড়ি ত্যাগ করে তার ভাইকে খুঁজতে লাগলেন। টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার মানে কি তার ভাইকে পাওয়ার জন্য তিনি কি করেছিলেন, ঘর ত্যাগ করেছিলেন। বাট কিন্তু হি নেভার রিটার্ন, ঠিক তার ভাইকে না পেয়ে তিনি আর কখনোই ঘরে ফিরেননি, তার মানে ফিরে আসেননি। তার মানে হচ্ছে একজন কেউ জহির রায়হানকে জানিয়েছিল যে তার ভাইকে পাওয়া যেতে পারে মিরপুরে কোথাও একটি জায়গায়, ঠিক সেজন্য তিনি কি করেছিলেন, জহির রায়হান তার ভাই শহীদুল্লাহ কায়সার যিনি ছিলেন একজন বিখ্যাত লেখক, ঠিক তাকে খুঁজে পাওয়ার জন্য তিনি কি করেছিলেন, ঘর ত্যাগ করেছিলেন এবং খুঁজে না পেয়ে তিনি কি করেছিলেন, আর তার বাসায় ফিরে আসেননি ভাইকে খুঁজে না পাওয়ার কারণে। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, তার মানে জহির রায়হানের যে স্বপ্ন ছিল এটা কি হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল। ড্রিম মানে স্বপ্ন আর ফুলফিল্ড মানে পরিপূর্ণ হওয়া, তার মানে জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন কি হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল। হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, তার মানে এখানে কি আছে, দো মানে যদিও, বলা হয়েছে যদিও জহির রায়হান তিনি তার ভাইকে খুঁজে পাননি বা ফিরে পাননি, তারপর তিনি কি দেখেছিলেন, তার স্বপ্নটা পূরণ হয়েছিল এই কারণে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা কি দেখেছিলেন আর সেই জন্য তার স্বপ্নটা পূরণ হয়েছিল। এবং ইটস আ পিটি দ্যাট, এবং এটা দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় যে দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, এবং কি বলেছেন এখানে যে এটা অনেক দুঃখের বিষয় বা দুর্বিষহ বিষয় যে এই যে স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নদ্রষ্টা আসলে তার স্বপ্ন যে পূরণ হয়েছে, সত্যি তার স্বপ্ন যে সত্যি হয়েছে আর সেই সত্যিটা তিনি দেখে যেতে পারেননি, তিনি বাঁচতে পারেননি। ওনার স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু এই স্বপ্নদ্রষ্টা আর বেঁচে রইল না, বাঁচতে পারেননি। ভিউয়ার্স, তার মানে আজকে এই যে আমাদের যে প্যাসেজটি আমরা পড়লাম, এই প্যাসেজ থেকে আমরা কি জানতে পারলাম, একজন বিখ্যাত ফিল্ম মেকার্স এর বিষয় সম্পর্কে জানতে পারলাম যে জহির রায়হান কি ছিলেন, বাংলাদেশের একজন অন্যতম বেস্ট একজন ফিল্ম মেকার ছিলেন এবং যিনি একাধারে কি ছিলেন, স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা যুদ্ধে মানে একজন অংশীদার ছিলেন এবং তিনি কি করেছিলেন, শুধু স্বাধীনতা যুদ্ধেই নয়, তিনি 1952 সালে যে ভাষা আন্দোলন ছিলেন সেখানে তিনি কি ছিলেন, অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার ছিলেন, একজন সক্রিয় কর্মী ছিলেন এবং গণ অভ্যুত্থানে কি ছিলেন, একজন কর্মী ছিলেন। শুধু তাই নয়, তিনি কি করেছিলেন, আমতলা যে একটি বিখ্যাত একটি মিটিং ছিল, সভা ছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কি করেছিলেন, তার ভাইকে খোঁজার জন্য মিরপুরে এসে তিনি কি আর বাসায় ফিরে যাননি, যেহেতু তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেজন্য তিনি কি করেননি, বাসায় আর ব্যাক করেননি। এই মানুষটি জহির রায়হান কি করেছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন, এই বাংলাদেশে একটি কি গণতান্ত্রিক সমাজ তৈরি হবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, এবং এই জহির রায়হানের স্বপ্নটি কি হয়েছিল, পূরণ হয়েছিল, কিন্তু এই স্বপ্নদ্রষ্টা আর বেঁচে রইল না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা এই প্যাসেজটি খুব ভালো করে বুঝতে পেরেছি এবং আজকে এই প্যাসেজ থেকে বা এই প্যাসেজ এর আলোকে আমরা কি করব, 1 নং এবং 2 নং সমাধান করার চেষ্টা করব।
ভিউয়ার্স, আমরা এখন 1 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। তার মানে এখানে কতগুলো অল্টারনেটিভ অ্যান্সার দেওয়া হয়েছে। আমাদেরকে এক একটা পার্টে এক একটি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে আমাদের 4টি করে অ্যান্সার থাকবে। অল্টারনেটিভ মানে বিকল্প যে অ্যান্সারগুলো আছে, ঠিক আমাদেরকে বলা হয়েছে যে বিকল্প অ্যান্সারগুলো থেকে আমাদের সঠিক অ্যান্সারটি বেছে নেওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। নাম্বার প্রশ্ন বলা হয়েছে Which of the following words describes জহির বেস্ট। তার মানে এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। ঠিক এই 4টি অপশন থেকে কোন অপশনটি আমরা নিয়ে নিলে বা কোন অপশনটি আমরা কারেক্ট হিসেবে ধরে নিলে এই জহির রায়হানকে আসলে বেস্ট একটা স্বীকৃতি দেওয়া যাবে। লক্ষ্য করুন কী বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে মেধাবী, আর পোলাইট মানে কি ভদ্র। তার মানে আমরা জানি জহির রায়হান একজন ব্রিলিয়ান্ট ছিলেন, বাট তার থেকেও উনি আরও বেশি কিছু করেছেন। আমরা পরে খুঁজে পাবো এনার্জেটিক। তার মানে কি শক্তিময়, তার মানে উনি খুবই এনার্জেটিক ছিল। ব্রিলিয়েন্ট যেমনটি ছিলেন, তিনি কি ছিলেন, এনার্জেটিকও ছিলেন। কিন্তু তার থেকে আমরা কি দেখবো যে আর কি বেশি পাওয়া যাচ্ছে। ইয়েস, আমরা কি পাচ্ছি এখানে, রিভলিউশনারি। তার মানে কি বৈপ্লবিক। ভিউয়ার্স, জহির রায়হান যে কর্মগুলো করেছেন ঠিক তার কর্মগুলো কি ছিল, একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। আর সেজন্য আমরা এই 4টি অপশন থেকে কী করতে পারি, সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিতে পারি কাকে, বা বেছে নিতে পারি কাকে, রিভলিউশনারি। তার মানে আমরা বলতে পারি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইবস জহির বেস্ট। জহির রায়হানকে ডেসক্রাইব করতে বেস্ট অ্যান্সার হচ্ছে রিভলিউশনারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বি নাম্বার প্রশ্ন চলে যাব। বি নাম্বার প্রশ্ন বলা হয়েছে স্টপ জেনোসাইড ওয়াজ আ ড্যাশ। তার মানে স্টপ জেনোসাইড আসলে কি, এটা হচ্ছে একটা জহির রায়হানের একটি কর্ম। এখন এটি কিসে বা কেমন, প্রথম বলা হয়েছে নোবেল মানে উপন্যাস। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এই স্টপ জেনোসাইড আসলে নোবেল ছিল না। এবার দেখব এটা কি ছিল, ফিল্ম, একটা চলচ্চিত্র। বলা হয়েছে এখানে কি ডকুমেন্টারি, মানে কি একটা ডকুমেন্টারি, ড্রামা বা নাটক। তার মানে ভিউয়ার্স, আমরা প্যাসেজে পড়েছিলাম যে স্টপ জেনোসাইড ছিল জহির রায়হানের 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি শাসকদের যে অত্যাচার ছিল ঠিক তার উপরে কী করেছিল, একটি স্টপ জেনোসাইড নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তিনি তৈরি করেছিলেন। আর সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে স্টপ জেনোসাইড ওয়াজ আ ডকুমেন্টারি ফিল্ম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা সিনেমার প্রশ্ন চলে যাব। সিনেমার প্রশ্নে বলা হয়েছে ইন দ্য প্যাসেজটিতে দ্য ওয়ার্ড ইনসেপশন মিনস, মানে ইনসেপশন আসলে কি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসেপশন অর্থ হচ্ছে আরম্ভ, সূচনা বা উৎপন্ন বা উৎপত্তি। তার মানে ভিউয়ার্স, ইনসেপশন যেহেতু আরম্ভ, সূচনা বা উৎপত্তি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন থেকে আমরা সঠিক অ্যান্সারটি বেছে নিব। বলা হয়েছে এন্ড মানে কি সমাপ্ত বা সমাপ্তি বা একদম শেষ বলতে পারি আমরা। তারপর ফিনিশ মানে সম্পন্ন করা, শেষ করা। আর এখানে কি বলা হয়েছে, বিগিনিং মানে হচ্ছে আরম্ভ, সূচনা বা উৎপন্ন বা উৎপত্তি। আর এখানে কি বলা হচ্ছে, কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি বা পরিশেষ। তার মানে ভিউয়ার্স, এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন মিনস কি বলতে পারি, বিগিনিং। তার মানে হচ্ছে ইনসেপশন অর্থ হচ্ছে আরম্ভ, সূচনা বা উৎপত্তি। ঠিক বিগিনিং মানে কি আরম্ভ, সূচনা বা উৎপত্তি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ডি নাম্বার প্রশ্নটি খেয়াল করব। আমাদের ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ। তার মানে আমাদের প্যাসেজটি আমরা পড়েছিলাম, টেক্সটটি আমরা পড়েছিলাম, সেই টেক্সটের মেইন থিমটা কি, মেইন ধারণাটা কি। আমাদের বলা হয়েছে যে মেইন থিমটি হচ্ছে অ্যাবাউট জহিরস লাস্ট ডে। তার মানে জহির রায়হানের যে শেষ দিনটি, এটা নিয়ে আমরা কি এই মেইন থিমকে এটা ছিল আমাদের প্যাসেজের, অবশ্যই না। তারপর কি বলা হয়েছিল, অ্যাবাউট জহিরস অ্যাক্টিভিটিস, জহির রায়হানের যে কর্মকাণ্ডগুলো ছিল এগুলো নিয়ে কি আসলে এটা কি ছিল আমাদের মেইন থিম, না। অ্যাবাউট জহিরস লাইফ, জহির রায়হানের জীবন সম্পর্কে যে আমরা পড়েছি, এটা কি আমাদের এই প্যাসেজের মেইন থিম ছিল, সেটাও না। আমরা কি দেখতে পাচ্ছি এখানে কে আছে, অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। তার মানে জহির রায়হানের যে অবদান ছিল এই দেশের প্রতি, এই সমাজের প্রতি, ঠিক এটাই কি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ। আমরা বলতে পারি যে দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিতে পারি অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা ই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের ই নাম্বার প্রশ্নে লক্ষ্য করুন কি বলা হয়েছে, জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন ওয়ার।
তার মানে হচ্ছে জহির রায়হান স্বাধীনতা যুদ্ধে আসলে কি করেছিলেন। আমাদের প্রথম অপশনে বলা হয়েছে টুক পার্ট। টুক পার্ট মানে হচ্ছে এটা পাস্ট ফর্ম, আমাদের এই পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক পার্ট, আর টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। ঠিক এখানে কে আছে, তার পাস্ট হচ্ছে টুক পার্ট, অংশগ্রহণ করেছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনে কি আছে, টুক পার্ট। তারপর কি আছে, ফ্লিড অ্যাওয়ে। ফ্লি অ্যাওয়ে মানে হচ্ছে পলায়ন করা, পালিয়ে চলে যাওয়া। তারপর বলা হয়েছে এখানে এসকেপড মানে রক্ষা পাওয়া। আর 4 নম্বর অপশন বলা হয়েছে অ্যাভয়েডেড, তার মানে কি এড়িয়ে চলা। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই 4টি অপশন থেকে আমরা যে বিষয়টি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কি করেছিলেন, জহির রায়হান জয়েন করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে কী করেছিলেন, তিনি জয়েন করেছিলেন। ঠিক জয়েন্টেরই আরেকটি সমার্থক শব্দ হচ্ছে টেক পার্ট, মানে অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, পাস্ট ফর্ম আছে টুক পার্ট। তাহলে আমরা বলতে পারি জহির রায়হান টুক পার্ট ইন লিবারেশন ওয়ার। জহির রায়হান কী করেছিলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের সঠিক অ্যান্সার নিতে পারি টুক পার্ট। তারপর আমরা F নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের F নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ইজ আ সিম্বল অফ ড্যাশ। তার মানে ভিউয়ার সিম্বল অর্থ হচ্ছে প্রতীক। তার মানে বলা হয়েছে দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া, তার যে চলচ্চিত্রটা ছিল জীবন থেকে নেওয়া, ঠিক এটা কি ছিল, ইজ আ সিম্বল অফ একটা প্রতীক। কিসের প্রতীক ছিল, এখানে বলা হয়েছে 4টি অপশনের প্রথম অপশনে বলা হয়েছে বারবারিজম। বারবারিজম মানে হচ্ছে বর্বরতা। এটা কি আসলে বর্বরতার প্রতীক ছিল, অবশ্যই না। তারপর কি বলা হয়েছে, অটোক্রেসি। অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র। তার মানে এটা কি স্বৈরতন্ত্রের প্রতীক ছিল, জীবন থেকে নেওয়া, অবশ্যই না। এখানে কি আছে, রিভল্ট অ্যাগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। তার মানে হচ্ছে রিভল্ট মানে কি, বিদ্রোহ। রিভল্ট অ্যাগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল এটা। তা বলা হয়েছে ব্রুটালিজম মানে কি, পাশবিকতা। তার মানে ভিউয়ার্স আমাদের এই 4টি অপশন থেকে আমরা কোনটা বেছে নিতে পারি। আমরা জানি যে জীবন থেকে নেওয়া এটা আসলে ভাষা আন্দোলনের সময় কি করা হয়েছিল, এটা ভাষা আন্দোলনকে বেস্ট করে এটা তৈরি করা হয়েছিল। ঠিক তখন এটা কি হিসেবে তৈরি করা হয়েছিল, রিভোল্ট অ্যাগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। তার মানে কি স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কি একটা বিদ্রোহ হিসেবে এটা তৈরি করা হয়েছিল। আর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ইজ আ সিম্বল অফ, কিসের প্রতীক, সিম্বল অফ রিভোল্ট অ্যাগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রিভোল্ট অ্যাগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। তারপর আমরা জি নম্বর প্রশ্ন চলে যাব। আমাদের জি নম্বর প্রশ্ন বলা হয়েছে জীবন থেকে নেওয়া ইজ বেস্ট অন, মানে জীবন থেকে নেওয়া একটি ফিল্ম চলচ্চিত্র। এখন এটি আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, বা জহির রায়হান কিসের উপর ভিত্তি করে এটাকে তৈরি করেছিলেন। আমরা প্যাসেজে পড়েছিলাম যে জহির রায়হান কী করেছিলেন, জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটি উনি বেস্ট করে তৈরি করেছিলেন কিসের উপর, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি কি করেছিলেন, এটাকে তৈরি করেছিলেন। ঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। দ্য ম্যাস মুভমেন্ট মানে কি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলতে পারি। তারপর দ্য ফ্রিডম ফাইট স্বাধীনতা যুদ্ধ, তা বলতে পারি দ্য লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ। তারপর এখানে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে কি ভাষা আন্দোলন। তার মানে ভিউয়ার্স 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে কি করেছিলেন জহির রায়হান জীবন থেকে নেয়া এই ফিল্মটি বা এই চলচ্চিত্রটি কি করেছিলেন, তৈরি করেছিলেন। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে জীবন থেকে নেওয়া ইজ বেস্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের সঠিক অ্যান্সার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এস নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের এস নাম্বার প্রশ্নে বলা হয়েছে What does the phrase a ban on such activities mean? তার মানে বলা হয়েছে a ban on such activities কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা। এই ফ্রেজটি হলো কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা। এটা আসলে কি মিন করে, তার মানে এখানে বলা হয়েছে an inspiration on such activities মানে কর্মকাণ্ডের যে একটা উৎসাহ উদ্দীপনা, এটা আসলেই না, ব্যান মানে নিষেধাজ্ঞা বলা হয়েছে। তার মানে কাজকর্মের বা কর্মকাণ্ডের কি নিষেধাজ্ঞা, সেটার সাথে এটা মিলছে না বা সিনোনিম হচ্ছে না। আমাদের 2 নম্বর অপশনে বলা হয়েছে জসল অন সাচ অ্যাক্টিভিটিস, তার মানে কাজকর্মের মধ্যে ধাক্কা দেওয়া বা কি একটা বিরত রাখা। তার মানে এটা আমাদের এই
ফ্রেজের সাথে যাচ্ছে না। তারপর বলা হয়েছে অ্যান ইনহিবিশন অন সাচ অ্যাক্টিভিটিস, মানে কর্মকাণ্ডের এই ধরনের কর্মকাণ্ডে কি নিষেধাজ্ঞা। ইনহিবিশন মানে নিষেধ বা নিষেধাজ্ঞা। তারপর এখানে কি বলা হচ্ছে হেল্প অন সাচ অ্যাক্টিভিটিস, এই কর্মকাণ্ড বা কাজকর্মের মাঝখানে কি সাহায্য করা। তার মানে ভিউয়ার্স এই 4টি অপশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি অপশনের সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যান ইনহিবিশন অন সাচ অ্যাক্টিভিটিস, তার মানে কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা। ঠিক এখানে কি বলা হচ্ছে আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস, ব্যান মানে নিষেধাজ্ঞা। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস মিন, আমরা বলতে পারি আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস মেইন অ্যান ইনহিবিশন অন সাচ অ্যাক্টিভিটিস। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, এবং এখন আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যান ইনহিবিশন অন সাচ অ্যাক্টিভিটিস। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের আই নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ওয়াজ, তার মানে জীবন থেকে নেওয়া যে এই যে ফিল্মটি ছিল, মানে চলচ্চিত্রটি জহির রায়হান নির্মাণ করেছিলেন, আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, মানে কিসের উপর ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছিল। ঠিক এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, তার মানে 1952 সালে যে ভাষা আন্দোলন তার উপর ভিত্তি করে, নাকি ম্যাস মুভমেন্ট অফ 1969, তার মানে কি বলা হয়েছে গণ অভ্যুত্থান 1969 সালের কি গণ অভ্যুত্থান উপর ভিত্তি করে, নাকি বলা হয়েছে লিবারেশন ওয়ার অফ 1971, তার মানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে, নাকি 4 নম্বর অপশন বলা হয়েছে 1, 2 and 3, তার মানে যদি সঠিক হয় 3টি কিনা। তার মানে ভিউয়ার্স আমরা জানি জীবন থেকে নেওয়া এই যে ফিল্মটি জহির রায়হান তৈরি করেছিলেন বা মেক করেছিলেন, এটা হলো লেজেন্ডারি ফিল্ম। সেক্ষেত্রে এটি উনি তৈরি করেছিলেন 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। আর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ওয়াজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, তার মানে 1952 সালের যে ভাষা আন্দোলন আছে, ঠিক এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জীবন থেকে নেওয়া যে ফিল্মটি তিনি তৈরি করেছিলেন। আর এটা ছিল কি এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তারপর আমরা যে নাম্বার প্রশ্ন চলে যাব। আমাদের যে নাম্বার প্রশ্ন বলা হয়েছে স্টপ জেনোসাইড রিভিলড দ্য ড্যাশ অফ পাকিস্তানি রুলার্স, তার মানে স্টপ জেনোসাইড এটাও কি একটি কর্ম জহির রায়হানের। বলা হচ্ছে রিভিল মানে কি উদ্ঘাটন করা, উদ্ভাসিত করা বা উদ্ঘাটন করা। আর সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্টপ জেনোসাইড রিভিলড দ্য ড্যাশ অফ পাকিস্তানি রুলার্স, রুলার্স মানে হচ্ছে শাসক। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে স্টপ জেনোসাইড রিভিলড, স্টপ জেনোসাইড কি করেছিলেন উদ্ঘাটন করেছিল দ্য ড্যাশ অফ পাকিস্তানি রুলার্স। এখন কি বলা হয়েছে এখানে 4টি অপশনে বলা হয়েছে ডেমোক্রেসি আসলে স্টপ জেনোসাইডটা কি আসলে ডেমোক্রেসি উদ্ঘাটন করেছিল। বলা হচ্ছে অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা বা নৃশংসতা বর্বরতা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে অ্যাট্রোসিটি। তারপর এখানে কি আছে মার্সিফুলনেস মানে কৃপাময়তা। তারপর বলা হচ্ছে অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র। তাহলে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছি 4টি অপশন, এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি স্টপ জেনোসাইড এই যে কর্মটি ফিল্মটি কি করেছে রিবিল্ড উদ্ঘাটন করেছিল। কি উদ্ঘাটন করেছিল দ্য অ্যাট্রোসিটি অফ পাকিস্তানি রুলার্স, তার মানে পাকিস্তানি শাসকদের যে নির্মমতা বর্বরতা এটাকে কি করেছিল উদ্ঘাটন করেছিল কে স্টপ জেনোসাইড। এটা ছিল একটা ডকুমেন্টারি ফিল্ম। 1971 সালের উপর ভিত্তি করে এটা কী করা হয়েছিল ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা হয়েছিল যে পাকিস্তানি শাসকরা কী করেছিল মানে নির্মমতার সাথে আমাদের বাঙালি জাতিকে হত্যা করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। আর সেক্ষেত্রে আমরা কি বলতে পারি স্টপ জেনোসাইড রিবিল্ড দ্য অ্যাট্রোসিটি অফ পাকিস্তানি রুলার্স। অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা বা নৃশংসতা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাট্রোসিটি। তারপর আমরা চলে যাব কে নাম্বার প্রশ্নে। কে নাম্বার প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস অ্যাবাউট জহির রায়হান। তার মানে জহির রায়হানকে আসলে আমরা এই 4টি অপশন থেকে কোন অপশন দ্বারা ওনাকে ডেসক্রাইব করতে পারি বর্ণনা করতে পারি যে উনি কেমন ছিলেন, ওনার একটি বৈশিষ্ট্য আমাদের তুলে ধরতে হবে। তাহলে কি বলা হয়েছে হি ওয়াজ হোমসিক। হোমসিক মানে হচ্ছে ঘর কাতুরে, তার মানে যে মানুষ ঘর প্রিয় মানে ঘরে চলে যাওয়ার জন্য বা গ্রামে চলে যাওয়ার জন্য বা তার নিজ বাস গৃহে চলে যাওয়ার জন্য খুবই মানে আবেগপ্রবণ থাকে, এটাকে বলা হয় কি হোমসিক ঘর কাতুরে। তার মানে কি বুঝতে পারছি হি ওয়াজ হোমসিক, তিনি কি আসলে ঘর কাতুরে ছিলেন। যদি ঘর কাতুর হতো তাহলে ভাইকে খোঁজার জন্য মিরপুরে এসে আবার তিনি কি করতেন বাসায় ফিরে যেতেন
বাট যেহেতু তিনি তার ভাইকে শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পাননি, সেজন্য তিনি আর বাসায়ও কি ব্যাক করেননি, রিটার্ন করেননি। এই জন্য তিনি কি তিনিও নিখোঁজ হয়েছিলেন। তারপর কি হয়েছে এখানে, তাহলে এই অপশনটা আমাদের অ্যান্সার হতে যাচ্ছে না। 2 নম্বর বলা হয়েছে হি হ্যাড রেপুটেশন ইন ফিল্ম মেকিং। হ্যাঁ, তার ছিল চলচ্চিত্র নির্মাণে তার খ্যাতি ছিল। রেপুটেশন মানে কি, সুনাম বা খ্যাতি। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই পরিচয় পেয়েছিলাম জহির রায়হানের, যে তিনি কি ছিলেন, একজন মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ছিলেন। আমরা প্যাসেজ থেকে সেটা পেয়েছিলাম। তারপর দেখি কি আছে এখানে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 3 নম্বর অপশনে বলা হয়েছে হি ওয়াজ ইনডিফারেন্ট টু হিজ কান্ট্রি। তার মানে কি, সে তার দেশের প্রতি কি ছিল, উদাসীন ছিল? অবশ্যই না। যদি উদাসীন থাকতো তাহলে সে কি করতো, দেশকে নিয়ে ভাবতো না। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না, ভাষা আন্দোলন একজন সক্রিয় কর্মী হতো না, এবং গণ অভ্যুত্থানে কি উনি একজন কর্মী হতেন না। তার মানে এই অপশনটি আমাদের প্রশ্নের সাথে যাচ্ছে না। আর লাস্ট কি বলা হয়েছে, হি ওয়াজ অ্যাফল। অ্যাফল মানে হলো ভীত, মানে ভীরু যেটাকে বলা হয়। তার মানে হচ্ছে ভিউয়ার্স এই অপশনে যাচ্ছে না। আমরা 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি যে জহির রায়হানকে আমরা ডেসক্রাইব করতে পারি বা বর্ণনা করতে পারি, বা তাকে আমরা উপাধিতে ভূষিত করতে পারি, বা তার সম্পর্কে আমরা সেই 4টি অপশন থেকে একটা অপশনকে বেছে নিতে পারি যে হি হ্যাড রেপুটেশন ইন ফিল্ম মেকিং। তার কি ফিল্ম মেকিংয়ে তার বিশাল একটা কি ছিল, খ্যাতি ছিল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আর সেই জন্য আমরা কি করতে পারি, জহির রায়হানকে আমরা ডেসক্রাইব করতে পারি হি হ্যাড রেপুটেশন ইন ফিল্ম মেকিং। তারপর আমরা লাস্ট কোয়েশনে চলে যাব। আমাদের L নম্বর কোয়েশনে বলা হয়েছে জহি ডোনেটেড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু দ্য ড্যাশ। তার মানে জহির রায়হান যে জীবন থেকে নেওয়া যে লেজেন্ডারি ফিল্মটি তৈরি করেছিলেন, ঠিক এই ফিল্মটি তৈরি করার পর তিনি যে এটাকে শো করে বা এটাকে যে প্রদর্শনী করার পর যে অর্থটা পেয়েছিলেন, ঠিক এই অর্থটা তিনি কোথায় দান করেছিলেন বা কোথায় তিনি জমা দিয়ে দিয়েছিলেন, এটা এখানে বলা হয়। আমরা ওইখান থেকে পেয়েছিলাম, আমাদের প্যাসেজ থেকে পেয়েছিলাম যে তিনি ফ্রিডম ফাইটার্স যে একটা ট্রাস্ট ছিল, ওই ট্রাস্টে তিনি জমা দিয়েছিলেন। এখন দেখব আমাদের এখানে 4টি অপশনের মধ্যে কি আছে। সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সমাজ কল্যাণ যে ট্রাস্ট, এটার মধ্যে তিনি দিয়েছিলেন? অবশ্যই না। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, মিলিটারি ওয়েলফেয়ার ট্রাস্ট, তারপর স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। তার মানে আমরা 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি এখানে কি আছে, ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। আমরা প্যাসেজে পেয়েছিলাম যে জহির রায়হান কি করেছিলেন, অর্থটাকে কোথায় দিয়েছিলেন, ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে জমা দিয়েছিলেন বা দান করেছিলেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি জহির রায়হান ডোনেটেড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা এখন 2 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো। লক্ষ্য করুন কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তার মানে কি, আমাদের এই যে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে। লক্ষ্য করুন কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে হু ইজ জহির রায়হান। জহির রায়হান কে? তার মানে আমরা প্রথম প্যাসেজের প্রথম লাইনেই পেয়েছিলাম জহির রায়হান ওয়াজ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। তার মানে ভিউয়ার্স এখন যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের অ্যান্সারটি দিতে হবে। লক্ষ্য করুন আমাদের প্যাসেজে ছিল যে জহির রায়হান ওয়াজ দ্য মোস্ট ফেমাস। তার মানে এখানে কি ওয়াজ ছিল, পাস্টে ছিল, বাট আমাদের এই মুহূর্তে আমাদের প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে, হু ইজ জহির রায়হান। ঠিক যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে, ইজ আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সে আমাদের প্রশ্ন করেছে। ঠিক আমাদের অ্যান্সারটা দিতে হবে কি প্রেজেন্ট টেন্সে। তার মানে হচ্ছে প্রশ্নটা আমাদের যে টেন্সে করা হবে ঠিক আমরা অ্যান্সার দেবো কি সেই টেন্সের। তাহলে প্রশ্ন করা হচ্ছে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। ঠিক আমরা কি করব, এখন ওয়াজের জায়গায় ইজ বসিয়ে দেব, ঠিক প্রেজেন্ট টেন্সে রেখে দেব। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল হু ইজ জহির রায়হান, জহির রায়হান কে। ঠিক তারই আলোকে আমরা কি করব, অ্যান্সারটি দেখে নেব যে জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। তার মানে হচ্ছে জহির রায়হান বাংলাদেশে কি একজন অন্যতম মেধাবী চলচ্চিত্র নির্মাতা। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ওয়াই ডিড জহির লিভ হোম। কেন জহির রায়হান তার গৃহ ত্যাগ করেছিলেন বা বাসা থেকে কেন তিনি চলে গিয়েছিলেন। আমরা আমাদের পেশা থেকে পড়েছিলাম যে 1971 সালে 30 ডিসেম্বর কেউ একজন জহির রায়হানকে ইনফর্ম করেছিলেন যে তার ভাইকে তিনি কি পেতে পারেন,
মিরপুরে কোথাও একটা জায়গায় তিনি কি করতে পারেন, তার ভাইকে পেতে পারেন, যিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত একজন রাইটার শহীদুল্লাহ কায়সার। ঠিক তিনি তার ভাইকে খোঁজার জন্য কি করেছিলেন, তিনি ঘর ত্যাগ করেছিলেন এবং তার ভাইকে কি করা হয়েছিল, বন্দি করা হয়েছিল এবং অবশেষে তাকে পাকিস্তানি আর্মিরা তাকে হত্যা করেছিল। আর ঠিক সেই ভাইয়ের উদ্দেশ্যে বা ভাইয়ের খোঁজে তিনি কি করেছিলেন, ঘর থেকে বের হয়েছিলেন। ঠিক যেহেতু তার ভাইকে তিনি পাননি আর তিনি আর বাসায়ও ফিরে আসেননি। ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে, ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল ওয়াই ডিড জহির লিভ হোম, কেন জহির রেহান তার বাসা ত্যাগ করেছিল বা গৃহ ত্যাগ করেছিল? কারণ একটাই, তার ভাইকে খোঁজার জন্য তিনি কি করেছিলেন, বাসাটা ত্যাগ করেছিলেন বা গৃহ ত্যাগ করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে জহির লেফট হোম অন 30 December with the hope to find out his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971। তার মানে ভিউয়ার্স 1971 সালের 14 ডিসেম্বর তার ভাই বিখ্যাত রাইটার, মানে কি দ্য ফেমাস রাইটার, বিখ্যাত রাইটার নাম ছিল শহীদুল্লাহ কায়সার, তিনি কি হয়েছিলেন 1971 সালের 14 ডিসেম্বর তিনি হারিয়ে গিয়েছিলেন, মিসিং হয়েছিলেন। আর সেই ভাইকে খুঁজে পাওয়ার জন্য কি করেছিলেন, জহির রেহান তার গৃহ ত্যাগ করেছিলেন। ঠিক তার ভাইকে খুঁজে না পাওয়ার কারণে তিনি আর গৃহে ফিরে আসেননি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা সি নম্বর প্রশ্নে লক্ষ্য করব। আমাদের সি নম্বর প্রশ্নে বলা হয়েছে হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার কে ছিলেন, হোয়াট হ্যাপেন্ড টু হিম, এবং তার সাথে কি ঘটেছিল। তার মানে ভিউয়ার্স আমরা জানি শহীদুল্লাহ কায়সার হচ্ছে জহির রেহানের ভাই। তারপর উনি ছিলেন একজন বাংলাদেশের নোবেলিস্ট এবং রাইটার, এবং পরবর্তী অংশে বলা হয়েছে হোয়াট হ্যাপেন টু হিম, তার সাথে কি হয়েছিল, কি ঘটেছিল। ভিউয়ার্স আমরা জানি যে জহির রেহানের যে ভাই ছিলেন শহীদুল্লাহ কায়সার, উনি আসলে হারিয়ে গিয়েছিলেন, নিখোঁজ হয়েছিলেন 1971 সালে 14 ডিসেম্বর, এবং সেই ক্ষেত্রে আমরা প্রেস থেকে পেয়েছিলাম যে ওনাকে ক্যাপচার্ড করা হয়েছিল, হি ওয়াজ ক্যাপচার্ড, তাকে শহীদুল্লাহ কায়সারকে বন্দি করা হয়েছিল এবং অবশেষে তাকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এবং এই হত্যা করেছে পাকিস্তানি আর্মি, এবং তাদের সাথে দালাল ছিল, লোকাল যে স্থানীয় দালালরা, তা সবাই মিলে তাকে কি করেছিল, হত্যা করেছিল। তাহলে ভিউয়ার্স আমরা কি অ্যান্সারটা পাচ্ছি যে হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, আমরা বলতে পারি শহীদুল্লাহ কায়সার ওয়াজ আ ব্রাদার অফ জহির রায়হান। লক্ষ্য করুন আমাদের অ্যান্সারটি কি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার কে ছিলেন। আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে শহীদুল্লাহ কায়সার ওয়াজ আ ব্রাদার অফ জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার ছিলেন জহির রায়হানের একজন ভাই, এবং তিনি কি ছিলেন, হি ওয়াজ আ ফেমাস রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত রাইটার ছিলেন, লেখক ছিলেন বাংলাদেশের মাঝখানে। তার মানে ভিউয়ার্স আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা দেখব পরবর্তী অংশে কি বলা হয়েছে, হোয়াট হ্যাপেন টু হিম, এবং তার সাথে কি ঘটেছিল। হি ওয়াজ ক্যাপচার্ড, তাকে বন্দি করা হয়েছিল, অ্যান্ড কিল, তাকে হত্যা করা হয়েছিল, বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, তার মানে স্থানীয় দালাল এবং কি পাকিস্তানি আর্মিদের দ্বারা তাকে কি করা হয়েছিল, বন্দি এবং হত্যা করা হয়েছিল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, তার মানে ইফেক্ট মানে প্রভাব, ফল বা প্রভাব। তাহলে কি বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড এর প্রভাবটা কি ছিল বা ফলটা কি ছিল। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পেয়েছিলাম আমাদের প্যাসেজে বলা হয়েছিল যে স্টপ জেনোসাইড 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে বিষয়টি, পাকিস্তানি শাসকরা মানে অ্যাট্রোসিটিস, যে পাকিস্তানি রুলার্সদের যে নির্মমতা এই বাঙালির উপর, সেই দিকটিকে আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল স্টপ জেনোসাইডের মাঝখানে। এবং এই স্টপ জেনোসাইড এর মধ্য দিয়ে সারা পৃথিবীর যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে অনুভূতিটা, এটাকে আসলে জানানো হয়েছিল আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড এর ইফেক্টটা কেমন ছিল। তাহলে আমরা আমাদের অ্যান্সারটি পেতে পারি এরকম। ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড এর ইফেক্টটা কেমন ছিল, প্রভাবটা কেমন ছিল। আমাদের এখানে অ্যান্সারটি হয়েছে স্টপ জেনোসাইড হ্যাড আ গ্রেট ইফেক্ট, মানে স্টপ জেনোসাইড যে উনি জহির রেহান যে ডকুমেন্টারি ফিল্মটা তৈরি করেছিলেন, এই ফিল্মের ইফেক্টটা ছিল অনেক বেশি। স্টপ জেনোসাইড হ্যাড আ গ্রেট ইফেক্ট, একটা বিশাল বা ব্যাপক একটা প্রভাব ছিল।
বিকজ কারণ ইট ফোকাসড অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, তার মানে ইট ফোকাসড মানে এই যে স্টুপ জেনোসাইড এটা কি করেছিল, ফোকাসড করেছিল কিসে, পাকিস্তানি অ্যাট্রোসিটিস মানে পাকিস্তানি শাসকদের যে নির্মমতা বা বর্বরতা বা নৃশংসতা যে ওনারা চালিয়েছিলেন ঠিক তার উপর কি করেছিলেন, এটা ফোকাস করেছিলেন। অ্যান্ড এবং হেল্পড সাহায্য করেছিলেন ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, ঠিক এটা সাহায্য করেছিলেন কোথায়, আমাদের স্বাধীনতা যুদ্ধের অনুকূলে যেন বিশ্ব অনুভূতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই স্টুপ জেনোসাইড কী করেছিলেন, প্রভাব ফেলেছিলেন, বা এই স্টুপ জেনোসাইড জহির রায়হানের যে লেখাটি ডকুমেন্টারি ফিল্ম এটা কি করেছিলেন, সাহায্য করেছিলেন। তাহলে ভিউয়ার্স আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে স্টুপ জেনোসাইড হ্যাড আ গ্রেট ইফেক্ট বিকজ ইট ফোকাসড অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস অ্যান্ড হেল্পড create a world sentiment in favor of our liberation war. আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের এই নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ার ডিড জহির কন্ট্রিবিউট অল হিজ আর্নিং, তার মানে ভিউয়ার্স জহির রায়হানের যে সমস্ত যে আর্নিং ছিল তিনি কোথায় কন্ট্রিবিউট করেছিলেন। আমরা জানি যে জহির রায়হানের যে আর্নিংটা এসেছিল বা আর্নিং আসতো সেই আর্নিং তিনি কোথায় মানে ডোনেট করতেন, ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে, যেহেতু আমাদেরকে পাস্ট টেন্সে প্রশ্নটা করেছে ঠিক আমাদের অ্যান্সারটি হবে কি পাস্ট টেন্সের, তাহলে আমরা লিখতে পারি জহির কন্ট্রিবিউটেড। ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল ওয়ার ডিড জহির কন্ট্রিবিউট অল হিজ আর্নিং, জহিরের সমস্ত উপার্জনগুলো কোথায় তিনি কন্ট্রিবিউট করেছিলেন। আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে জহির কন্ট্রিবিউটেড অল হিজ আর্নিং, জহির অবদান রেখেছিলেন বা কন্ট্রিবিউট করেছিলেন সমস্ত আর্নিং কোথায়, টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, তার মানে ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে তিনি কী করেছিলেন, তার আর্নিংসটা কী করেছিলেন, কন্ট্রিবিউট করেছিলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের এক নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডাজ জীবন থেকে নেওয়া সিম্বলাইজ, জীবন থেকে নেওয়া ফিল্মটি আসলে কি মানে প্রতীকীকরণ করে। তাহলে ভিউয়ার্স আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে, ভিউয়ার্স আমাদের অ্যান্সারটি হয়ে গেল জীবন থেকে নেওয়া ওয়াজ বিল্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, তার মানে জীবন থেকে নেওয়া তৈরি করা হয়েছিল কিসের উপর ভিত্তি করে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952 সালে যে ভাষা আন্দোলন ছিল ঠিক এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে কী করা হয়েছিল, জীবন থেকে নেওয়া তৈরি করা হয়েছিল। অ্যান্ড দ্য ফ্যামিলি প্রেজেন্ট ইন দ্যাট ফিল্ম, তার মানে ওই জীবন থেকে নেওয়া এই ফিল্মটির মাঝখানে একটি ফ্যামিলিকে প্রেজেন্ট করা হয়েছিল এবং সেই ফ্যামিলিটা কী করেছিল, ফিল্ম সিম্বলাইজড ইস্ট পাকিস্তান রুলড বাই আ পাকিস্তানি অটোক্র্যাট, তার মানে পাকিস্তানি যে স্বৈরাচার শাসক ছিলেন ঠিক তাদের কি করেছিলেন, তাদের যে পূর্ব পাকিস্তানে যে তাদের যে শাসন ছিল ঠিক ওইটাকে কী করেছিলেন, সিম্বলাইজ করেছিলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য রোল অফ জহির রায়হান ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তার মানে হচ্ছে ভাষা আন্দোলনে জহির রায়হানের অবদানটা কেমন ছিল বা কী ছিল। তার মানে আমরা জানি যে জহির রায়হান 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল ঠিক ওই সময় তিনি কী করেছিলেন, মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং সেই মিছিলে অংশগ্রহণ করার কারণে তাকে জেলে নেওয়া হয়েছিল। আর ঠিক আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি যে ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট ওয়াজ দ্য রোল অফ জহির রায়হান ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে ভাষা আন্দোলনে জহির রায়হানের অবদানটা কেমন ছিল বা কী ছিল। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে জহির রায়হান প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তার মানে এখানে দেখতে পাচ্ছি প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল, প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখা, আর যেহেতু আমাদের এখানে ওয়াজ আছে পাস্টে ঠিক আমাদের অ্যান্সারটি কী হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে কি হয়েছে এখানে, জহির রায়হান প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, জহির রায়হান ভাষা আন্দোলনের সময় কী করেছিলেন, গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, কিভাবে, বাই পার্টিসিপেটিং ইন অ্যা প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালে তিনি কী করেছিলেন, 21শে ফেব্রুয়ারিতে জহির রায়হান একটি মিছিলে অংশগ্রহণ করেছিলেন বা অংশগ্রহণের মাধ্যমে তিনি কী করেছিলেন, একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছিলেন ভাষা আন্দোলনের সময়। অ্যান্ড এবং ওয়াজ ট্যাকেন টু প্রিজন ফর দিস, এবং এই মিছিলে অংশগ্রহণ করার জন্য তাকে কী করা হয়েছিল, হি ওয়াজ ট্যাকেন টু প্রিজন ফর দিস, প্রিজন মানে কারাগার, তার মানে
জহির রায়হানকে মিছিলে অংশগ্রহণ করার কারণে তাকে কি করা হয়েছিল, জেলে নেওয়া হয়েছিল বা কারাগারে নেওয়া হয়েছিল। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্ন লক্ষ্য করব। আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার অফ আওয়ার কান্ট্রি। তার মানে হচ্ছে হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন, তার অবদানটা কেমন ছিল বা কী ছিল, টু দ্য লিবারেশন ওয়ার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ঠিক ওই স্বাধীনতা যুদ্ধে জহির রায়হানের অবদানটা কেমন ছিল বা কী ছিল। তিনি কি করেছিলেন, একটি স্টপ জেনোসাইড নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছিলেন 1971 সালের। আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ঠিক এটার উপর ডিপেন্ড করে কি করেছিলেন, এটাকে বেস্ট করে স্টপ জেনোসাইড তৈরি করেছিলেন। এবং এটা তৈরি করার কারণে এটা কি করেছে, হেল্প করেছে বিশ্ব অনুভূতিকে আমাদের মুক্তিযুদ্ধের অনুকূলে নিয়ে আসার জন্য। তাহলে ভিউয়ার্স, আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে, ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ঠিক স্বাধীনতা যুদ্ধে জহির রায়হানের অবদানটা কেমন ছিল। আমাদের এই প্রশ্নের আলোকে আমরা অ্যান্সার খুঁজে পেয়েছি, হি কন্ট্রিবিউটেড, তিনি অবদান রেখেছিলেন, অর পার্টিসিপেটেড বা অংশগ্রহণ করেছিলেন, ইন দ্য লিবারেশন ওয়ার অ্যাক্টিভলি, তিনি কি করেছিলেন, স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। And among he gave to the freedom fighters trust all the money which was collected by his film show off জীবন থেকে নেওয়া আউটসাইড বাংলাদেশ। তার মানে তিনি কি করেছিলেন, একটি ফিল্ম তৈরি করেছিলেন, একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন জীবন থেকে নেওয়া। ঠিক এই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি বাংলাদেশের আউটসাইডে শো করার মাধ্যমে তিনি কি করেছিলেন, যে টাকাটা হুইচ ওয়াজ কালেক্টেড, যে টাকাটা তিনি কি করেছিলেন, কালেক্ট করেছিলেন, সেই টাকাটা তিনি কি করেছিলেন, ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে ডোনেট করেছিলেন। এইভাবে তিনি কি করেছিলেন, আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, দ্য লিবারেশন ওয়ার অফ আওয়ার কান্ট্রি, ঠিক লিবারেশন ওয়ার আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ঠিক ওইখানে তিনি এইভাবে অবদান রেখেছিলেন। সো ভিউয়ার্স, আজকে আমরা একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জেনে নিলাম যার নাম ছিল জহির রায়হান এবং যিনি ছিলেন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। তার মানে ভিউয়ার্স, আমরা এই জহির রায়হানের যে জীবন কাহিনীটা আমরা আজকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পারলাম, এই পেশা থেকে আমরা জানতে পারলাম যে তিনি আমাদের মুক্তিযুদ্ধে এবং গণ অভ্যুত্থানে এবং ভাষা আন্দোলনে তিনি অনেক অবদান রেখেছেন এবং সেই ক্ষেত্রে তিনি তার ভাইয়ের জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন, যে ভাইকে তিনি খুঁজে পাননি, আর সেই ভাইকে খুঁজে না পাওয়ার কারণে তিনি কি করেছিলেন, আর বাসায় ফিরেননি। এটা আসলে মর্মান্তিক ব্যাপার এবং একটি দুঃখময় একটি ঘটনা। ভিউয়ার্স, আশা করি আজকে আমরা এই প্যাসেজ থেকে খুব ভালো একটি ধারণা এবং ভালো একটি আমরা স্টোরি জানতে পেরেছি এবং সেই জায়গা থেকে আমরা কি করেছি, 1 নং এবং 2 নং প্রশ্নের যে সমাধান আমরা এটা করতে সক্ষম হয়েছি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।